নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের বাংলা বিষয়ের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। দেখো বন্ধুরা, জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? জন যুক্ত এ, জন যুক্ত ই, জন যুক্ত এক, জনই যুক্ত এক, জন যুক্ত ই, জন যুক্ত এক। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে জন যুক্ত এক। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? রত্নযুক্ত কর, রত্নাযুক্ত কর, রত্নাযুক্ত আকর, রত্নযুক্ত আকর। রত্নযুক্ত আকর সন্ধি বিচ্ছেদটি হবে রত্নযুক্ত আকর। রত্নের আকর মানে খনি, রত্নযুক্ত আকর। চরণ পদ্ম কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, চার ঘয়ে হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো, এটি হবে চরণ পদ্মের ন্যায়। ব্যাস বাক্যটা হবে চরণ পদ্মের ন্যায়। উপমেয় পদ হচ্ছে চরণ, তাহলে এটা উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। চরণ পদ্মের ন্যায়, চরণের সঙ্গে পদ্মকে তুলনা করা হচ্ছে, চরণের সঙ্গে পদ্মকে তুলনা করা হচ্ছে। তারপরে দেখো, বিষাদ সিন্ধু শব্দটির ব্যাস বাক্য কি হবে? ক বিষাদের সিন্ধু, বিষাদ খ বিষাদ যে সিন্ধু, গ বিষাদ ও সিন্ধু, ঘ হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু হবে বিষাদ রূপ সিন্ধু। এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। বিষাদ মানে দুঃখ, দুঃখের রূপ সিন্ধু মানে সাগর সমুদ্র, বিষাদ রূপ সিন্ধু। তারপরে দেখো, পাঁচে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? বুলবুলিতে রেখাঙ্কিত পদটি কোন কারক? ক কর্মকারক, খ কর্তৃকারক, গ করণ কারক, ঘ অধিকরণ কারক। তাহলে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। বুলবুলিতে দাগ দেওয়া আছে, কে ধান খেয়েছে, উত্তর আসছে বুলবুলিতে, তাহলে বুলবুলি হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকের তে বিভক্তি। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। রেখাঙ্কিত পদ হচ্ছে গঙ্গায়, রেখাঙ্কিত পদটি কোন কারক? কর্তৃকারক ক, খ অধিকরণ কারক, গ কর্মকারক, ঘ করণ কারক। কোথায়? গঙ্গায়। একটা স্থান বোঝাচ্ছে, স্থানকার সময় বোঝালে অধিকরণ কারক হয়, তাহলে গঙ্গা একটা স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারক, অধিকরণ কারক। নিচের কোন বর্ণগুলি অল্পপ্রাণ বর্ণ? খ ঘ, খয়ে হচ্ছে চ ছ ঝ, গয়ে হচ্ছে ট ড, ঘয়ে হচ্ছে ঠ ঢ। ট আর ড হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। বর্গের প্রথম, প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ বর্ণ। ট ড, ট ঠ ড ঢ, তাহলে ট ড হচ্ছে, দেখো ট ঠ নেই, ড, তাহলে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ। নিচের কোনটি যৌগিক স্বর? আ ক আ, খয়ে ওই, গয়ে হর্ষ, ঘয়ে ও। কোনটি যৌগিক স্বর? না, ওই আর ও হচ্ছে যৌগিক স্বর। ওই আর ও হচ্ছে যৌগিক স্বর। ও যুক্ত হর্ষই ওই, আর ও যুক্ত হর্ষ ও। দেখো, দুটো করে বর্ণ যুক্ত হয়েছে, তাই যৌগিক স্বর।
তাহলে এখানে হবে ওই হচ্ছে যৌগিক স্বর। নিচের কোনটি দীর্ঘস্বর? ক খয়ে হস্য, গয়ে দীর্ঘই, ঘয়ে হস্যই। দীর্ঘস্বর হচ্ছে অ আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও। মোট 5টি হচ্ছে দীর্ঘস্বর, আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও। দেখো তাহলে এখানে হবে দীর্ঘই। মোট 5টি বর্ণ হচ্ছে দীর্ঘস্বর। আর হ্রস্বস্বর হচ্ছে অ, হস্যই, হস্য, রি। মোট 4টি। তো বাংলায় রি এর ব্যবহার তেমন নেই, সেই জন্য মোট 3টেও ধরা হয়। তাহলে দেখো এখানে কয়ে আ, খয়ে হস্য, গয়ে দীর্ঘই, ঘয়ে দীর্ঘ। তাহলে এখানে অ, হস্যই, হস্য, রি। তাহলে এই হস্য হচ্ছে হ্রস্বস্বর। তারপরে দেখো অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণ রূপে উচ্চারিত হয় তখন তাকে কি বলে? অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণ রূপে উচ্চারিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে পিনায়ন বলে। বন্ধুরা, কোথাও দেখবে যে বর্ণ লেখা আছে, আবার কোথাও লেখা আছে ধ্বনি। ঘাবড়ানোর কিছু নেই। ধ্বনি হচ্ছে আমরা মুখে উচ্চারণ করছি, আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনি যদি পরীক্ষায় ধ্বনি আসে বর্ণের জায়গায়, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, কারণ মানুষ কথা বলতে শিখেছে অনেক আগে, লিখতে শিখেছে অনেক পরে, বর্ণ অনেক পরে এসেছে, ধ্বনি আগে উচ্চারিত হয়েছে। তাই জন্য অল্পপ্রাণ বর্ণ, যদি অল্পপ্রাণ ধ্বনি লেখা থাকে এখানে ঘাবড়ানোর কিছু নেই। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণরূপে উচ্চারিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে পিনায়ন বলে। পিনায়ন, ক্ষয়ে ক্ষীণায়ন, গয়ে বর্ণদিত্য, ঘয়ে স্বরভক্তি। উদাহরণ দিয়েছি কাঁঠাল। পিনায়নের জন্য দেখো কাঁটাল, উচ্চারণটা কি হয়ে গেছে? অল্পপ্রাণটা যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়েছে, দেখো কাঁঠাল, কাঁটাল। পুকুর, পুকুর। তারপরে দেখো মহাপ্রাণ ধ্বনি যখন অল্পপ্রাণ ধ্বনি রূপে উচ্চারিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে ক্ষীণায়ন বলে। কয়ে পিনায়ন, ক্ষয়ে ক্ষীণায়ন, গয়ে প্লুতস্বর, ঘয়ে স্বরভক্তি। তখন তাকে ক্ষীণায়ন বলে। যেমন পাটা, পাটা, পাঠা, পাঠা, পাটা, পাঠা, পাটা। ধাই, দাই। ধাই মা বলে, ধাই, দাই। তারপরে দেখো পিসাচ, পিচাস। এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রযোজ্য হয়েছে? এখানে ধ্বনি পরিবর্তনে কয়ে ধ্বনি বিপর্যাস, ক্ষয়ে স্বরভক্তি, গয়ে স্বরসঙ্গতি, আর ঘয়ে অভিশ্রুতি। এখানে ধ্বনি পরিবর্তনের হচ্ছে ধ্বনি বিপর্যাস হয়েছে। পিসাচ থেকে দেখো পিচাস হয়ে গেছে, ধ্বনি বিপর্যয় হয়েছে। তারপরে দেখো হ্রদ, হদ, দহ। এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রযোজ্য হয়েছে? ক ধ্বনি বিপর্যাস, খ স্বরভক্তি, গ স্বরসঙ্গতি, ঘ অভিশ্রুতি। দেখো ধ্বনি বিপর্যাস, হ্রদ দিকে হদ, হদ দিকে দহ, পুরো উল্টে গেছে, দহ, ধ্বনি বিপর্যাস। তারপরে দেখো স্কুল, স্কুল। এখানে কোন রীতি ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রযোজ্য? স্কুল, স্কুল। দেখো স্কুল থেকে স্কুল হস্যই এসেছে, তাহলে হস্যই, এটা হচ্ছে স্বরাগম, আদি স্বরাগম, স্বর ধ্বনির আগম হয়েছে। দেখো হস্যই স্বরধ্বনির আগম, এই জন্য এটা হচ্ছে স্বরাগম, আদি স্বরাগম। দেখো প্রথমেই হস্যই এসেছে, স্কুলের আগে হস্যইটা আছে আদি স্বরাগম। তারপরে দেখো সিধু আর কানু সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এই বাক্যে সিধু কানু হলো সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য। কয়ে ক্ষয়ে জাতিবাচক বিশেষ্য, গয়ে বস্তুবাচক বিশেষ্য, আর ঘয়ে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য বা কোনোটি নয়, এরকম অপশন আসতে পারে।
দেখো সিধু আর কানু হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য। নাম বোঝাচ্ছে বিশেষ্য, বিশেষের সিধু আর কানু সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য। তারপরে দেখো মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এই বাক্যে হিন্দু মুসলমান হলো ক সংজ্ঞাবাচক বিশেষ্য, খ জাতিবাচক বিশেষ্য, গ বস্তুবাচক বিশেষ্য, ঘ কোনোটি নয়। তাহলে হিন্দু মুসলমান, এই বাক্যে হিন্দু মুসলমান হলো জাতিবাচক বিশেষ্য। একটা জাতিকে বোঝাচ্ছে, হিন্দু আর মুসলমান দুটো জাতিকে বোঝাচ্ছে জাতিবাচক বিশেষ্য। তারপরে দেখো আলতা তদ্ভব শব্দ। কোন প্রকার শব্দ? আলতা তদ্ভব শব্দ, ঘুগনি বর্মী শব্দ, আলকাদ্রা পর্তুগিজ শব্দ, আলকাদ্রা আলপিন এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। তারপর যে সুনামি হচ্ছে জাপানি শব্দ, আইন আদালত হচ্ছে আরবি শব্দ। তারপরে দেখো ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশকে ধাতু বলে। আর নাম পদের বিভক্তিহীন মূল অংশকে শব্দ বলে। নাম পদের বিভক্তিহীন মূল অংশকে শব্দ বলে। বন্ধুরা আজ এই পর্যন্তই। সকল বন্ধুদের সাফল্য কামনা করি। নমস্কার।